স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান। এক দশক ধরে নতুন বছরে নতুন বইয়ের গন্ধে নতুন শিক্ষাবর্ষ শুরু হয় শিক্ষার্থীদের, কিন্তু এই বছর সেই সৌভাগ্য সবার নাও হতে পারে। বছরের শুরুতেই সব নতুন বই হাতে পাবে না প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থী। তাদের অপেক্ষা করতে হবে জানুয়ারির শেষ পর্যন্ত। মুদ্রণ শিল্প সংশ্লিষ্টরা বলছেন, টেন্ডার নিয়ে এনসিটিবি কর্তৃপক্ষের সময় ক্ষেপণের কারণেই সময় মতো সর্বত্র নতুন বই পৌঁছানো সম্ভব হবে না। যদিও এনসিটিবি চেয়ারম্যানের দাবি, নির্ধারিত সময়েই নতুন বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। সজল দাসের রিপোর্ট। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই। বছরের শুরুর দিনটি উৎসবের রূপ নেয় শিক্ষার্থীদের কাছে। 2010 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকেই বিনামূল্যে নতুন বই দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় এবারও দেশের প্রায় 4 কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দিতে চলছে শেষ মুহূর্তের কাজ। প্রায় 35 কোটি বই ছাপানোর কাজ করছে 158টি মুদ্রণকারী প্রতিষ্ঠান। মুদ্রণ শিল্প সংস্থার তথ্য অনুযায়ী এবছর সময় বিবেচনায় লক্ষ্যমাত্রা পূরণে অনেকটাই পিছিয়ে বই ছাপার কার্যক্রম, যে কারণে নতুন বছরের শুরুতেই সব শিক্ষার্থীর কাছে পৌঁছবে না সব নতুন বই। বাজারে কাগজ সংকট আছে, কাগজের প্রাইস বাড়ছে, আর্ট কার্ডের দাম বাড়ছে। দ্বিতীয়ত আর একটি হলো 70 দিন দিলেও তো আপনি জানুয়ারির 19, 20, 25 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে। এখন পর্যন্ত কিন্তু প্রত্যেক প্রিন্টারেরই জানুয়ারির 25 তারিখ পর্যন্ত বই দেওয়ার সময় রয়েছে বৈধভাবে। প্রাইমারিতে 90% এবং সেকেন্ডারিতে কোনো ক্রমে 70%-এর বেশি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে না। অবশ্য এনসিটিবি চেয়ারম্যান বলছেন, বছরের প্রথম দিনেই নতুন বই পাবে সব শিক্ষার্থী। এরই মধ্যে বই ছাপানোর কাজ প্রায় সম্পন্ন বলেও দাবি তার। প্রাথমিক স্তরের প্রায় সকল বই উপজেলায় পৌঁছে গেছে এবং মাধ্যমিক স্তরের বইও আমাদের কিছুটা বাকি আছে, সেটা আগামী 25 তারিখের মধ্যে এবং চলে যাবে উপজেলা। প্রায় 24 কোটি বইয়ের মধ্যে আমরা মাঠ পর্যায়ে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছি প্রায় 18-19 কোটি বই। একটা সপ্তাহের মধ্যে আমরা সকল বই ছাপানোর কাজ শেষ করে ফেলে দেবো, তারপরে আমরা সেগুলোকে পাঠাবো। পর্যাপ্ত যাচাই বাছাই হওয়ায় বইয়ের মুদ্রণ ও কাগজের মান নিয়েও এবছর তেমন প্রশ্ন থাকবে না বলেও দাবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রধানের। সজল দাস, নিউজ 24, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক মারা গেছেন। শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তিনি মারা যান। নিহত এরশাদুল হক উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এর আগে শুক্রবার রাত 10টার দিকে এই গোলাগুলির ঘটনায় নিহত হন বাদল সরকার নামে এক যুবক। স্থানীয়রা জানায়, ওই ইউনিয়নের কুড়িঘর বাজারে আয়োজিত ওয়াজ মাহফিল থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত গুলি ছুড়লে চালকের আসনে থাকা বাদল প্রথমে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্বৃত্তরা এ সময় পেছনে বসা এরশাদকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ এরশাদকে উদ্ধার করে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় পঞ্চম ধাপের নির্বাচনকে ঘিরে সারুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত 8টায় এই ঘটনা ঘটে। এ সময় 7টি মোটরসাইকেল ও একটি বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি অন্তত ভাঙচুর চালানো হয় 30টি বসত ভিটায়। এ ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সারুটিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে কাতলাগাড়ি বাজারে ফিরছিলেন। পথে কৃত্তিনগর গ্রামে পৌঁছালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল ইসলাম মামুনের সমর্থকরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করে তারা। এরপর টিপুর সমর্থকরা ওই ইউনিয়নের ভুলুন্দিয়া, কৃষ্ণনগর, পুরাতন বাখরবা, ছোট মৌকুড়ি গ্রামে নৌকা প্রতীকের সমর্থকদের একটি বাড়ি পুড়িয়ে দেওয়া সহ 30টি বসত ভিটায় হামলা ও ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনো ঘন কুয়াশা, কখনো হালকা কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। অনেক জায়গায় সূর্যের দেখা মেলেনি। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করেছে, নৌ চলাচলও বিঘ্ন ঘটেছে। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া দিনমজুর ও খেটে খাওয়া মানুষ সাধ্য অনুযায়ী গায়ে জড়িয়েছেন গরম কাপড়।
আবহাওয়া অফিস জানিয়েছে সোমবারের পর তাপমাত্রা আরও কমে যেতে পারে, আর তাপমাত্রা কমলে তুলনামূলক বেশি শীত অনুভূত হবে। আগামী 3 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। শীতের জন্য আমরা বাইরে হতে পারতেছি না, এত কষ্ট করে এই যে ইজি বাইক চালিয়ে আমাদেরকে খাইতে হচ্ছে, কষ্ট করে চালাচ্ছি, কি করবো আর, না চালিয়ে পারতেছি না। প্রচুর শীত, বাসা থেকে বেরোতে পারছি না, এমন শীত, কিছু দেখা যায় না, কুয়াশায়। শেষ রাতের দিকে বিশেষ করে সকালবেলা শীত বেশি অনুভূত হয়, আর রাত্রে 8টা-9টার পরে আমার কাছে শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের প্রভাবটা একটু বেশি এখন, আর খেটে খাওয়া মানুষের অনেক কষ্ট এই সময়টাতে। শীতের কাপড় পরে প্রস্তুতি নিয়েই কর্মস্থলে যেতে হয়, একই সাথে বাতাসও আছে। শীতের কাপড় বিতরণের যে ব্যবস্থাপনা সরকারি পক্ষ থেকে করা হয় বা বিভিন্ন সামাজিক সংগঠনগুলো করে, এই মুহূর্তে তাদের সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। শীতের আরও খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন ফখরুল হাসান পলাশ। পলাশ, দিনাজপুরে শীতার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে আমাদের জানান। মাহমুদ, আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুর হিমালয়ের পাদদেশে হয়, এখানে কিন্তু শীতের তীব্রতা অনেকটা বেশি থাকে এবং আমরা দেখেছি কয়েকদিন ধরেই কিন্তু 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে এবং সেই সময় কিন্তু শীতের তীব্রতা বেশি থাকছে। কারণ হচ্ছে হিমেল বাতাস, পাশাপাশি ঘন কুয়াশা, যার কারণে কিন্তু শীতের যে আবির্ভাব সেটা কিন্তু আরও অনেক আগেই এসছে এবং শীতের যে প্রকোপ সেটি কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে মানুষ কিন্তু একটু রোদ উঠলেও কিন্তু রোদ পোয়াচ্ছে এবং আমরা দেখেছি বিভিন্ন গ্রামের বিভিন্ন রাস্তাঘাটের পাশে কিন্তু তারা রোদ পোয়াতে কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি যদি একজন শীতার্ত মানুষের সাথে কথা বলি যে আসলে শীত কেমন পড়ছে একটু বলবেন। খুব শীত স্যার, কঠিন, ওরকমভাবে রোদ পোয়াচ্ছি, বসে আছি, ও যেহেতু বেড়াই যে তাও শীতের কোনো সমস্যা নেই। আপনার কাছে একটু জিজ্ঞেস করবো যে শীতের কি অবস্থা এবং সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? খুব বাইরে গেছে, শীত খুব, ঠান্ডা খুব, থাকা যাচ্ছে না, রোদ উঠাইছে, তারপর রোদ পোয়াচ্ছি, আমরা শীতের জন্য খুব পাচ্ছি, কম্বল টম্বল কিছু পাইলাম না। বয়স্ক মানুষদের শীত কেমন লাগে? খুব ঠান্ডা লাগে, খুব খারাপ লাগে, আমি বেহুশ হয়ে যাই। মাহমুদ, আপনি দেখছিলেন যে তারা কিন্তু শীতের মধ্যে এই রোদের মধ্যে কিন্তু তারা কিন্তু মিষ্টি রোদ, তারা কিন্তু রোদের মধ্যে বসে আছেন এবং শীত নিবারণের কিছুটা চেষ্টা করছেন এবং তারা বলছেন যে সরকারি সহযোগিতা, বিভিন্ন কম্বল টম্বল যদি তারা পায় তাহলে তারা একটু উপকৃত হয়। তো এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছে আপনার কাছে মাহমুদ। পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে শীতার্ত মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী পলাশ। এদিকে শীতের সবজিতে সয়লাভ, বগুড়ার সবচেয়ে বড় সবজি বাজার মহস্থানঘাট। সেখানে আমাদের সহকর্মী আছেন আব্দুস সালাম বাবু, যুক্ত হব তার সাথে। বাবু, শীতের সবজির সরবরাহ কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে, তারা সন্তুষ্ট কিনা? মাহমুদ, আপনি যেমনটি বলছিলেন, বগুড়ার মহাস্থানহাট উত্তরাঞ্চলের সর্ববৃহৎ পাইকারি হাট, যেটি প্রতিদিন কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কেনাবেচা হয়। আমরা রয়েছি যে হাটে, যেখানে এখন বিপুল সংখ্যক বাঁধাকপি, ফুলকপি সহ সিম, বেগুন, টমেটো কেনাবেচা চলছে এবং প্রচুর পরিমাণে সবজি উঠেছে, শীতের সবজি, এবং দামও মোটামুটি ভালো পেয়ে কৃষকরা কিন্তু ভালো যাচ্ছে। এখানে আমরা কথা বলতে চাই একজন বিক্রেতার সাথে, যে তিনি জানাবেন যে তার বেচা কেনা কেমন হচ্ছে, উৎপাদন কেমন হচ্ছে, একটু যদি বলেন। উৎপাদন ভালোই, কিন্তু এবারে আবাদ মার গেছে, আগে মার যাওয়াতে এখন মনে করেন বাজার টান, 18 টাকা 20 টাকা এরকম বেচা হচ্ছে। উনি জানালেন মোটামুটি ভালো দাম পাচ্ছেন এবং কিছু ফসল তাদের নষ্ট হওয়ার কারণে তারা কিছুটা দাম কম পাচ্ছেন। তবে আজকের বাজারে বাঁধাকপি কিন্তু 18 থেকে 20 টাকা পিস বিক্রি হচ্ছে এবং ফুলকপি বিক্রি হচ্ছে 27 থেকে 35 টাকা কেজি। এছাড়া আপনার আলু রয়েছে, নতুন আলু উঠেছে বাজারে, যেটা 35 থেকে 40 টাকা কেজি। সিম রয়েছে 20 টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। এছাড়া শশা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। করলা রয়েছে 28 থেকে 30 টাকা কেজি। আপনাকে একটা বিষয় জানিয়ে রেখি, বগুড়ায় কিন্তু সারা বছরে
প্রকারের সবজি উৎপাদন করে এখানকার চাষিরা এবং সারা বছরে 4 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়। এর মধ্যে শীতকালীন সময়ে 12 থেকে 13 হাজার হেক্টর জমিতে প্রায় 3 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন করে। জেলার চাহিদা মিটিয়ে কিন্তু সারা দেশে যাচ্ছে বগুড়ার সবজি। এই মহাস্থান হাট থেকে প্রতিদিন প্রায় 100টি ট্রাকে করে যাচ্ছে সবজি, যে সবজিগুলো ঢাকা, রাজধানী ঢাকা সহ সিলেট, কুমিল্লা এবং বিভিন্ন জেলায় যাচ্ছে। এবং এখানে উৎপাদিত সবজি শুধু এই বাজারে নয়, বগুড়ার আশেপাশে বিভিন্ন উপজেলা, জেলা থেকে এখানে সবজি চাষিরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসে এবং তারা মোটামুটি ভালো দাম এবং শীতের সবজির কিন্তু ব্যাপক সমারোহ এখন মহাস্থানের হাটে। এই ছিল সর্বশেষ বগুড়ার মহাস্থান হাট থেকে। ফিরে যাব রংপুরে আমাদের সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। মানিক। ধন্যবাদ বাবু, আপনি যেটা বলছিলেন শীতের সবজির কথা, আমি রয়েছি একটি বাজারে। আমরা দেখানোর চেষ্টা করছি শীতের যে সবজির আসলে গত এক সপ্তাহের যেটি হিসাব সেটি কিন্তু শীতের সবজির অনেকটা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ বাজার কিন্তু তেমনটা বাড়েনি। আর ভালো দাম পেয়ে কৃষকরা যেমন খুশি রয়েছে তেমনটা কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যেও আমরা একটি মানে উৎসাহ অর্থাৎ শীতের সবজির সরবরাহ পেয়ে দেখতে পাচ্ছি। একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনি বাজারে এসেছেন, কাঁচা বাজার করতে এসেছেন, তো দাম কেমন দেখছেন? দাম কেমন দেখছেন? এবারে শীতের সময় আমাদের লালমনিরহাটে কাঁচা সবজির দাম সহনীয় পর্যায়ে চলে আসছে। তো কিছু কিছু যেমন গাজর বা অন্যান্য কিছুর দাম এখনও বৃদ্ধি আছে। তো অন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা তেল বা অন্য কিছু, এদের দাম তো লাগাম ছাড়া। তো এটাই আমরা করি যে তেল বা নিত্য প্রয়োজনীয় অন্য জিনিসের দাম যদি সহনীয় পর্যায়ে আসে তাহলে এলাকার মানুষ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে। তা আমরা আশা করি যে আরও কিছুদিন গেলে হয়তো সবজি আরও নামবে এবং আরও দাম আরও সহনীয় পর্যায়ে চলে আসবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তিনি বলছেন যে শীতের সবজির ব্যাপক সরবরাহ রয়েছে এবং শীতের সবজির সরবরাহ থাকার কারণে দামটা কিন্তু অনেকটাই, যেমন নতুন আলু গত সপ্তাহে আমরা দেখেছি যে 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে, আজকে কিন্তু নতুন আলু 30 টাকা দরে বিক্রি হচ্ছে। গাজরের দাম গত সপ্তাহে ছিল যেমনটি 70 টাকা, সেটি কমে কিন্তু 40 টাকা দরে বিক্রি হচ্ছে। অনুরূপ কিন্তু সব সবজির দামই কিন্তু অনেকটাই কমেছে। তো এই পর্যায়ে একটু আপনার সাথে কথা বলতে চাই, কোন সবজির দাম বাড়া? না, কোনো সবজির দামে বাড়া নাই, সিম একটু দাম বাড়া খালি, আর কি। ক্রেতা বিক্রেতারা বলছেন যে সবজির কিন্তু ব্যাপক সরবরাহ রয়েছে এবং দাম কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে। তাহলে এই ছিল আমার কাছে সবজি বাজারের সর্বশেষ খবর। ফিরে যাব স্টুডিওতে মাহমুদের কাছে। মানিক এবং বাবু, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, শীতের সবজির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। যুক্তরাজ্যের টানা তৃতীয় দিন করোনা ভাইরাসের দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে 93,045 জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। বুধবার থেকে যুক্তরাজ্যে শনাক্তের রেকর্ড হচ্ছে। ওই দিন শনাক্তের সংখ্যা ছিল 78,610 জন। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে যায় 88,376 জন আক্রান্ত হলে। এবার শনাক্ত 93,000 ছাড়িয়ে গেল। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণায় দাবি করা হয়েছে করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টে পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি ডেল্টার তুলনায় 5 গুণ বেশি। এছাড়া আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় রোগ মৃদু হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সুরক্ষার হার 97% হলেও অমিক্রনের মারাত্মক প্রভাব থেকে বাঁচাতে বুস্টার ডোজ 80 থেকে সর্বোচ্চ 85% পর্যন্ত কার্যকর বলে গবেষণায় দেখেছেন যুক্তরাজ্যের গবেষকরা। সুপার টাইফুন রায়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ফিলিপাইনের উপকূলীয় অঞ্চল। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 14 বাসিন্দা, আর এখনও নিখোঁজ আছেন 7 জন। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে 3 লাখেরও বেশি মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক শহর। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। ফিলিপাইনের টাইফুন রায়ের আঘাতে প্রায় 3 লাখ লোকের বাড়ি ও সমুদ্র সৈকতের পাশের সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। শুক্রবার এই সুপার টাইফুনটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে আঘাত হানে। এর প্রভাবে দেশটির কিছু অংশের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে এবং অনেক বাড়ির ছাদ ধসে গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় সেবু শহরের টাইফুনের কারণে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। প্রবল বাতাসে গাছ উপড়ে পড়েছে, ভবন ও অন্যান্য কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই টাইফুনের বিষয়ে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্বাহী পরিচালক রিকার্ডো জালাত এক ব্রিফিংয়ে বলেন, সুপার টাইফুন রায়ের আঘাতে সিয়ারগাঁও দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ মৃত্যু হয়েছে গাছ পড়ে এবং ডুবে যাওয়ার কারণে। ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পালুয়ান দ্বীপও এই টাইফুনের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া ভিসায়াস ও মিন্দানাওয়ের দক্ষিণ দ্বীপাঞ্চলীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই সুপার টাইফুনটি। রায় ক্যাটাগরি 5 মাত্রার তীব্রতর ঝড়। ঝড়টি আঘাত হানার আগে 121 মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে থাকে। শনিবারের মধ্যে তা দুর্বল হয়ে যায়। চলতি বছর দ্বীপপুঞ্জে আঘাত হানা 15তম ঝড় এটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর রাজ্যের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছেন। তার গাওয়া কাঁচা বাদাম গান এখন ছোট বড় সবার মুখে মুখে। বাংলার পাশাপাশি বাংলাদেশে তার কণ্ঠে কাঁচা বাদাম যথেষ্ট জনপ্রিয়। আর এবার সেই গানের স্রোতে গা ভাসালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কলকাতার সিটি নির্বাচনে প্রচারণায় কাজ করছেন ভুবন। ভাস্কর সর্দারের তথ্যচিত্রে চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। আমার কাছে নেকো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। সম্প্রতি কলকাতায় এসেছেন কাঁচা বাদাম গানের স্রষ্টা দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার গানের রেকর্ডিং হচ্ছে শহরের একটি স্টুডিওতে। গানের অ্যালবামের রেকর্ডিং এর মাঝেই ভুবনের সঙ্গে দেখা করলেন তৃণমূলের মদন মিত্র। মদন নিজ হাতে ভুবনকে খাইয়ে দেন কাঁচা বাদাম। সেই সঙ্গে নিজের বেতন থেকে 20,000 রুপি ভুবনকে দেবেন বলে প্রতিশ্রুতিও দিলেন। তবে শুধু টাকা দেওয়াই নয়, 144 কেজি কাঁচা বাদামের অর্ডারও দিলেন মদন মিত্র। 19 ডিসেম্বর কলকাতার সিটি নির্বাচন। কলকাতায় সিটি ভোট হবে 144টি ওয়ার্ডে। মদন মিত্রের দাবি, কলকাতার 144টি আসনই পাবে তাদের দল। তাই প্রত্যেক ওয়ার্ডে 1 কিলো করে কাঁচা বাদাম পৌঁছে যাবে দলীয় কর্মী সমর্থকদের কাছে। তবে ভোটের ফল ঘোষণার আগেই কাঁচা বাদাম খেয়ে সেলিব্রেশন করেন তৃণমূল কর্মী সমর্থকরা। বীরভূমের করালজুড়ি গ্রামের বাসিন্দা 55 বছর বয়সী ভুবন বাদ্যকর গত 12 বছর ধরে বাদাম বিক্রি করছেন। সংসারে স্ত্রী ও 2 ছেলে রয়েছে। মেয়ের বিয়ে হয়েছে, তবে অভাবের সংসারে তাকে কিছু সাহায্য করতে হয়। ঝাড়খণ্ড, বর্ধমান, বীরভূমে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন গায়ক বাদামওয়ালা। তবে এখন তিনি জনপ্রিয়। বাদাম বিক্রি লাটে উঠেছে। সম্প্রতি নিজের লেখা গান অ্যালবাম আকারে বাজারে আসছে। তার রেকর্ডিং শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও গান বেঁধেছেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে আজ মাঠে নামছে অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী। বসুন্ধরা কিংসের সামনে শিরোপা জয়ের পুনরাবৃত্তির হাতছানি। অন্যদিকে 5 বছর পর আবারও শিরোপা পুনরুদ্ধারের সুযোগ আকাশে নীলদের সামনে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5:30টায়। বিস্তারিত রিপোর্টে। স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সেমিফাইনালের নাটকীয় জয় দিয়ে তারা নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। ফার্নান্দেজ, রবিনহো, এলিটা কিংসলের মতো তারকা ফুটবলারের ঠাসা বসুন্ধরা কিংস। তাই আবারও ট্রফি ঘরে তুলতে বেশ আত্মবিশ্বাসী অস্কার ব্রুজন। আবাহনী অবশ্যই ভালো দল, তারপরও আমাদের ছেলেরা বেশ ভালো ফর্মে আছে, তাই আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। এদিকে স্বাধীনতা কাপের স্বাদ মাত্র একবারই পেয়েছে ঢাকা আবাহনী। সেই 90-এর পর এখন পর্যন্ত 2বার ফাইনালে উঠে খালি হাতে ফিরেছে তারা। 5 বছর পর সেই সুযোগ আবারও এসেছে মারিও লেমোসের শিষ্যদের সামনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। এতে টুর্নামেন্টের ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা। শুক্রবার বিকেল 3টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায়। ম্যাচের 6 মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন শামসুন নাহার। তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন, আর তাতে পেনাল্টির বাঁশি বাজে। 3 ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ 7 পয়েন্ট। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে একই ভেন্যুতে রাতে নেপাল 4-0 গোলে হারায় ভুটানকে। এখনো রয়েছে নেপালের সুযোগ। ফার্স্ট চান্স, 2 মিনিটে প্রথম গোলটা করে ফেললো নেপাল। হবে স্বাধীনতা কাপের ফাইনাল।
এবারে আরো একটা গোলের অপেক্ষায় নেপাল, সেটা বল লাইন ক্রস করে যেতে পারলেও আঁচ করেছিলেন সেখানে খুব কনফিডেন্ট। খানিকটা স্লপি ছিলেন, তবে এখনো বলের কন্ট্রোল তাদের কাছে, শটটা অনেকটাই ইজি টাস্ক সেখানে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জাপানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টায়। এদিকে গেল দিন নিজেদের দ্বিতীয় ম্যাচেও শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 9-0 গোলে লজ্জার হার দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। সফরকারী দক্ষিণ কোরিয়ার কাছে এদিন 3-2 গোলে হার মেনেছে গবিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সর্বশেষ 3 ম্যাচে 23 গোল হজম করেছে বাংলাদেশ। এই প্রথম দলটির জালে 2 গোল দিতে সক্ষম হলো বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন স্বাগতিক খেলোয়াড় বিপ্লব কুজুর। বিরতিহীন সংবাদে এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।